নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমে এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখবো, কারণ সুনীল নারায়ণ তিনি সুস্থ রয়েছেন। নেট প্র্যাকটিস করেছেন সুনীল নারায়ণ এবং মুম্বাই ম্যাচ খেলার বিষয়েও আশাবাদী রয়েছেন। রাজস্থান ম্যাচে খেলেননি, অসুস্থতার কারণেই খেলতে পারেননি তিনি। তবে সোমবার অর্থাৎ আগামীকাল মুম্বাই ম্যাচে খেলার সম্ভাবনা থাকছে। সেই আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে নেট প্র্যাকটিসও ইতিমধ্যেই সেরে ফেলেছেন সুনীল নারায়ণ, কারণ তিনি আপাতত কিছুটা হলেও সুস্থ রয়েছেন। আগের ম্যাচে আমরা তাকে খেলতে দেখিনি এবং সেই ক্ষেত্রে আগামীকাল যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে তার খেলার সম্ভাবনা থাকছে। যদিও রাজস্থান ম্যাচে তিনি খেলেননি এবং সুনীল নারায়ণ তিনি কিছুটা হলেও সুস্থ রয়েছেন যেমনটা জানা যাচ্ছে। অর্পণ ঘোষ ডিজিটাল হেড এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। অর্পণ দা, সুনীল নারায়ণ তিনি অসুস্থ ছিলেন, খেলতেও পারেনি আমরা দেখেছিলাম, কিন্তু কিছুটা হলেও তিনি সুস্থ রয়েছেন। কি অবস্থায় রয়েছেন এই মুহূর্তে? দেখো, প্রথমেই বলে রাখি, সুনীল নারায়ণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস। সুনীল নারায়ণ থাকা মানে যে কোনো টিমের কাছে অ্যাডভান্টেজ, এবং সেটা কলকাতায় তিনি দীর্ঘ 12 বছর ধরে খেলছেন। নিঃসন্দেহে সুনীল নারায়ণ যখন রাজস্থান ম্যাচে খেলেনি, অবশ্যই কলকাতার জন্য একটা বড় ধাক্কা ছিল। তবে আজকে সকাল পর্যন্ত এই বিষয়ে কিছু তথ্য জানা যায়নি যে সুনীল নারায়ণ আদৌ কতটা সুস্থ, তিনি আদৌ খেলতে পারবেন কিনা। কিন্তু কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে সুনীল নারায়ণকে দেখা গিয়েছে প্র্যাকটিস সেশনে। 1 ঘন্টার বেশি সময় ধরে তিনি প্র্যাকটিস করেছেন। না, এখানে একটা বিষয় আছে, তিনি কোনো স্ট্রেচিং করেননি। তিনি যেটা করেছেন, ফুল প্র্যাকটিস করেছেন, অর্থাৎ প্রায় 8 থেকে 10টি বল করেছেন টানা কন্টিনিউয়াসলি। নেটে ব্যাট করেছেন। নেটে ব্যাট শুধু স্ট্রেচিং নয়, ঠেকানো নয়, ওভার বাউন্ডারি পর্যন্ত তিনি মেরেছেন। যে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, সুনীল নারায়ণ পুরোপুরি ভাবে সুস্থ। তিনি মুম্বাই ম্যাচে খেলার জন্য প্রস্তুত। তবে কেকেআর এর পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়নি যে সুনীল নারায়ণ সুস্থ কিনা, এবং আদৌ সুনীল নারায়ণকে মুম্বাই ম্যাচে স্কোয়াডে রাখা হবে কিনা সেটাও জানা যায়নি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা বারবার দেখা যাচ্ছিল, যে আগের ম্যাচে তিনি প্র্যাকটিসও করেননি, অসুস্থ বলে দেওয়া হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে যে খবর এসে পৌঁছেছে, যে ছবি দেখা যাচ্ছে আমাদের সামনে, যে সুনীল নারায়ণ কিন্তু ফুল ফ্লেজে প্র্যাকটিস করছেন। অর্থাৎ নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় সুখবর, এবং দর্শকদের কাছে খবর যে নারায়ণ প্র্যাকটিসে ফিরেছেন। হয়তো আগামীকাল যে মুম্বাই ম্যাচ রয়েছে রোহিতদের এগেনস্টে, হার্দিক পান্ডিয়ার এগেনস্টে, সুনীল নারায়ণকে দেখা যেতে পারে, এবং সুনীল নারায়ণ যদি ওপেন করতে নামেন তাহলে ডেফিনেটলি প্লাস পয়েন্ট কলকাতা নাইট রাইডার্সের। অভিক, ধন্যবাদ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। নজর রাখবো অন্যান্য খবরের দিকেও, কারণ এই মুহূর্তে পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। আর তার আগে একদিকে যেমন সংগঠনকে ঢেলে সাজাতে প্রস্তুত রাজ্যের শাসক দল, তেমনি একাধিক কর্মসূচি নিয়ে আসরে নেমেছে তৃণমূলের মহিলা কংগ্রেস। অঞ্চলে আঁচল, তোমার ঠিকানা, উন্নয়নের নিশানার মতো রয়েছে একাধিক কর্মসূচি। বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে তৃণমূল মহিলা কংগ্রেস। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 21-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার। আসন্ন বিধানসভা ভোটে কি স্ট্র্যাটেজি নেবে তৃণমূল? ভোট শতাংশ বাড়াতে কি অঙ্ক কষছে ঘাসফুল শিবির? রাজনৈতিক মহলে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে, ঠিক তখনই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস, যার মধ্যে রয়েছে অঞ্চলে আঁচল থেকে শুরু করে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানার মতো কর্মসূচি। তৃণমূল সূত্রে খবর, 1 এপ্রিল থেকে শুরু হবে মহিলা তৃণমূলের নয়া কর্মসূচি অঞ্চলে আঁচল। চলবে 15 মে পর্যন্ত। রাজ্যের সব ব্লক, পুরো এলাকায় 5টি করে সভা হবে। 16 মে থেকে 30 জুন পর্যন্ত চলবে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা কর্মসূচি। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে, এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করা হবে। ভোটে বাজিমাত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করেছে, তেমনই প্রাধান্য দিয়েছে মহিলা ভোটেও। কারণ মোট ভোটারের 50% কাছাকাছি মহিলা ভোটারই। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,63,96,165। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 3,76,611। মোট ভোটারের 49.2% মহিলা ভোটার। এই মহিলা ভোট কেন্দ্রের উপর ভর করেই 21-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পান মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটে জিতেই লক্ষ্মীর ভান্ডার ছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো একাধিক প্রকল্প চালু করে তৃণমূল সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে মহিলা ভোটের বড় অংশই গেছে তৃণমূলের ভোট বাক্সে। সেই ভোট ব্যাংককে টার্গেট করেছে বিজেপিও। এই আবহে মহিলা ভোট বাড়াতে আরও তৎপর তৃণমূল মহিলা কংগ্রেস। কলকাতা টিভি। নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে দেশ গঠনে সংঘের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রেশমিবাগে সংঘের সদর দপ্তরে গিয়েছিলেন তিনি। সংঘ পরিচালিত একটি চোখের হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস উপলক্ষ থাকলেও সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিজে স্বয়ংসেবক হলেও প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস সদর দপ্তর নাগপুরের কেশবকুঞ্জে পা রাখেননি প্রথম বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 2013 সালে তাঁর নাম বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণার পরই সংঘের সদর দপ্তরে গেলেও 2014 সালে দিল্লির মাসনাতে বসা ইস্তক কেশবকুঞ্জ মুখ হননি নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে তৃতীয় দফায় একক গরিষ্ঠতা হারিয়ে বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখলের পর থেকেই সংঘপ্রধান মোহন ভাগবত নাম না করে শাসক দলের সমালোচনা করেছেন একাধিকবার। লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপির সভাপতি জেপি নাড্ডা দলের সংগঠনে সংঘের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন। সব মিলিয়ে মোদী নাড্ডাদের ভূমিকায় সংঘ ও বিজেপির দূরত্ব ক্রমেই প্রকট হয়ে পড়ে। অতি সম্প্রতি একটি মারাঠি সাহিত্য উৎসবের অনুষ্ঠানে মোদী নিজের সংঘ প্রচারক জীবনের কথা তুলে ধরতে গিয়ে আরএসএস এর প্রশংসা করেন। ঘটনাচক্রে একই সময় প্রায় 7 মাস অতিক্রান্ত হলেও সংঘের শিলমোহর না পেয়ে দলের সভাপতি বাছাই চূড়ান্ত করতে পারেনি বিজেপি। এই প্রেক্ষাপটে স্রেফ একটি হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস উপলক্ষে সংঘের দপ্তরে ভাগবত ও মোদীর মুখোমুখি হওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীন ভারতের ঘরোয়া রাজনীতিতে সংঘের ভূমিকা বরাবর বিতর্কিত। একাধিকবার নিষিদ্ধ ঘোষিত হয়েছে আরএসএস। সংগঠনের শতবর্ষের প্রেক্ষিতে সংঘ প্রতিষ্ঠাতা ডক্টর বলিরাম হেডগেওয়ার ও প্রথম সংঘপ্রধান গোলওয়ালকারের পাশাপাশি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকেও শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। मुझे स्मृति मंदिर जाकर पूज्य डॉक्टर साहब और पूज्य गुरुजी को श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य मिला। साथियों, इसी कालखंड में हमने हमारे संविधान के 75 वर्ष का उत्सव भी मनाया है। अगले ही महीने संविधान निर्माता बाबा साहब आम्बेडकर जी की जयंती भी है। आज मैंने दीक्षा भूमि पर बाबा साहब को नमन किया है, उनका आशीर्वाद लिया है। মনুবাদের বিরুদ্ধে লড়াই করে সংবিধানে দলিত অন্তর্জদের জন্য সংরক্ষণের প্রবক্তা বাবা সাহেব ছিলেন সংঘের মতাদর্শের চরম বিরোধী। কংগ্রেস সহ বিরোধীরা যখন জাতি গণনার পক্ষে সরব, তখন আম্বেদকরে মোদীর আস্থা জ্ঞাপন যতটা তাৎপর্যপূর্ণ ততটাই লক্ষণীয় এদিন স্বাধীনতা আন্দোলনের বিতর্কিত চরিত্র সাভারকরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এক বন্ধনীতে বসিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্পণ। अंडमान के द्वीप जहां वीर सावरकर ने राष्ट्र के लिए यातनाएं सही, जहां नेताजी सुभाष बाबू ने आजादी का बिगुल फूंका, उन द्वीपों के नाम भी अब आजादी के नायकों की याद में रखे गए। আরএসএস এর ভূমিকার প্রশংসা করতে গিয়ে মহাকুম্ভে প্রয়াগরাজে স্বয়ং সেবকদের কৃতিত্ব জাহির করলেও একাধিক অগ্নিকাণ্ড পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু প্রসঙ্গ এড়িয়েই গেলেন মোদী। কলকাতা টিভি। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে নগদ উদ্ধারের চেয়ে বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থার উপর ভরসা হারাচ্ছে কংগ্রেস। বিচারপতি নিয়োগে কোনো কমিশন গড়ার ব্যাপারে কংগ্রেসের আপত্তি নেই, তবে সরকারের হাতেই বিচারপতি নিয়োগের ভার গেলে মানবে না কংগ্রেস। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে গেল সবরমতী কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি, উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে আসামের কামাখ্যা যাচ্ছিল ট্রেনটি। ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে 8 জনকে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশই বাংলা এবং আসামের।
জানা গিয়েছে রবিবার সকাল 11:54 নাগাদ কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে আচমকাই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। ট্রেনের যাত্রীদের সাহায্যের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। কটকে কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনা 2 বছর আগের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সেই স্মৃতি আবারও উস্কে দিল। 2023 সালের 2রা জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ওই ট্রেনের 21টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তার মধ্যে 3টি বগি পাশের লাইনে আসা বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় সরকারি হিসেব অনুযায়ী 296 জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা 1000-এর বেশি। সেটা 10 এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নবরাত্রি উপলক্ষে যোগী প্রশাসনের নয়া ফতোয়া। নবরাত্রির কয়েকটা দিন উত্তরপ্রদেশে কোনো ধর্মস্থানের আশেপাশে বিক্রি করা যাবে না মাংস। সার্বিকভাবে মাংস বিক্রি বন্ধের নির্দেশিকা দিল যোগী আদিত্যনাথের সরকার। নয়া নির্দেশিকা ঘুরে আবারও তুঙ্গে বিতর্ক। রবিবার থেকেই শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। অন্যদিকে সোমবার ঈদ। দুই ধর্মের উৎসবের মাঝেই উত্তরপ্রদেশের নয়া ফতোয়া ঘিরে তুঙ্গে উঠল বিতর্ক। 6 এপ্রিল দেশ জুড়ে পালিত হবে রামনবমী। রবিবার থেকে টানা 9 দিন চলবে নবরাত্রিও। এই আবহে যোগীরাজ্যে মাংস বিক্রিতে কড়াকড়ি। নবরাত্রির কয়েকটা দিন উত্তরপ্রদেশে কোনো ধর্মীয় স্থানের আশেপাশে মাংস বিক্রি করা যাবে না, এই মর্মে নির্দেশিকা জারি যোগী প্রশাসনের। এতদিন বিক্ষিপ্তভাবে ছোট ছোট এলাকা ভিত্তিক এই নির্দেশিকা জারি করা হচ্ছিল। এবার সার্বিকভাবে গোটা উত্তরপ্রদেশেই মাংস বিক্রি বন্ধের নির্দেশিকা দিল যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের নগর উন্নয়ন দপ্তরের মুখ্য সচিব অমৃত অভিজিতের জারি করা নির্দেশিকায় উল্লেখ, নবরাত্রি চলাকালীন উত্তরপ্রদেশ জুড়ে ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে কোনো রকম মাংস বিক্রি চলবে না। 6 এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর হবে। রামনবমীর দিন গোটা রাজ্যের সর্বত্রই মাংস কাটায় নিষেধাজ্ঞা জারি। রামনবমীর দিন রাজ্যের কসাইখানাগুলিও বন্ধ রাখতে হবে। নবরাত্রির দিনগুলিতে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বারাণসী পুর নিগমের মেয়র অশোক কুমার তিওয়ারি। রবিবার থেকেই শহরের সমস্ত মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছিল। এই নিয়ে যখন বিতর্ক মাথাচাড়া দিচ্ছে, ঠিক তখনই একই ফতোয়া জারি যোগী আদিত্যনাথেরও। এর আগে 2014 এবং 2017 সালেও একই রকম নির্দেশিকা জারি করেছিল যোগী সরকার। 25-এও একই ফতোয়া। কেউ নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যোগী সরকারের। এই নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলা স্তরে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে নজরদারি চালাবে পুলিশ, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। কিন্তু এবছর মাংসের দোকান বন্ধ থাকলে সমস্যায় পড়বেন মুসলমানরা, কারণ উত্তরপ্রদেশের অধিকাংশ মুসলিমকে ঈদ কাটাতে হবে আমিষ ছাড়া। এমনকি এই নিয়ে দুই সম্প্রদায়ের সংঘাতের আশঙ্কাও করছে রাজনৈতিক মহলের একাংশ, যদিও সেসব নিয়ে মাথা ব্যথা নেই যোগী সরকারের। কলকাতা টিভি। কেন্দ্র আনছে সহকার ট্যাক্সি, যা ওলা উবেরের চেয়ে ভাড়া কম। ইচ্ছুক ট্যাক্সি, অটোরিকশা, স্কুটার, মোটর বাইক, ই রিকশার মালিকদের সমিতি গঠন করে হবে এই কাজ। লোকসভায় জানিয়েছেন সমন্বয় মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ। মাস কয়েকের মধ্যেই গোটা দেশে এই সহকার ট্যাক্সি পরিষেবা শুরু হবে বলেই প্রশাসন সূত্রে দাবি। বেসরকারি অ্যাপ ক্যাব সার্ভিস ওলা উবেরের সঙ্গে এবার রীতিমতো প্রতিযোগিতায় নামছে অমিত শাহর কেন্দ্রীয় সমন্বয় মন্ত্রক। এই মন্ত্রকের উদ্যোগে সারা দেশে শুরু হবে সহকার ট্যাক্সি পরিষেবা। কি এই সহকার ট্যাক্সি? কেন্দ্র আনছে সহকার ট্যাক্সি। কি এই সহকার ট্যাক্সি? সহকার ট্যাক্সি তৈরিতে কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে সমবায় সমিতি গঠন। ট্যাক্সি, অটোরিকশা, স্কুটার, মোটর বাইক, ই রিকশার মালিকদের নিয়ে সমিতি তৈরি হয়ে গেলে সুনির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই চলবে যাত্রী পরিষেবা। লাইসেন্স হোল্ডাররা ট্যাক্সি, অটোরিকশা, মোটর বাইক, স্কুটার, ই রিকশা চালাতে পারবেন। লোকসভায় তথ্য দিয়েছেন সমন্বয় মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অমিত শাহ নিজেই। তিনি জানিয়েছেন, কেন্দ্রের এই উদ্যোগে যাত্রী পরিষেবা দিয়ে যে লাভ হবে তার পুরোটাই পাবেন ওই সব গাড়ির মালিকরা। কেন্দ্র সরকার জানিয়েছে, ওলা উবেরের তুলনায় ওই সরকারি পরিষেবায় ভাড়া অনেক কম পড়বে। সবকিছু ঠিক থাকলে আর মাস কয়েকের মধ্যেই গোটা দেশে এই সহকার ট্যাক্সি পরিষেবা শুরু হবে বলে প্রশাসন সূত্রের দাবি। কলকাতা টিভি।
মায়ানমারের দিকে নজর রাখবো, কারণ মৃত্যুপুরী এই মুহূর্তে মায়ানমারে ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। 10 ঘন্টায় 14টি আফটার শক। মায়ানমারে ভূমিকম্পে 334টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে, যার ফলে আফটার শক চলতে পারে আগামী বেশ কয়েক মাস পর্যন্ত, এমনটাই জানিয়েছেন আমেরিকার ভূবিজ্ঞানী জেস ফিনিক্স। ধ্বংসস্তূপ সরাতে বেরোচ্ছে একের পর এক লাশ। মায়ানমার জুড়ে হাহাকার। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা 1,644 ছাড়িয়েছে। আহত প্রায় 3,500 মানুষ। এখনো অনেকের খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। অনেকে এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ি, মসজিদ এবং অন্যান্য ভবন ধূলিসাৎ হয়ে গিয়েছে। মায়ানমারের ভূমিকম্প এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন আমেরিকার ভূবিজ্ঞানী জেস ফিনিক্স। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মায়ানমারের ভূমিকম্পে 334টি পরমাণু বোমার সমান শক্তি নির্গত হয়েছে। আফটার শক চলতে পারে কয়েক মাস পর্যন্ত। মাটির নিচে ইউরেশীয় পাতের সঙ্গে ভারতীয় পাতের সংঘর্ষের ফলেই এই ভূমিকম্প হয়েছে বলে জানান তিনি। তার অনুমান, এখনো সংঘর্ষ থামেনি, ফলে আফটার শক এখনই থামছে না। শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংককের একটি নির্মীয়মান 30 তলা ভবন ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত সেখানে 10 জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 42 জনকে। এখনো অন্তত 78 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। শনিবার দুপুরেও মায়ানমারে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল 5.1। কলকাতা টিভি। সেরা 10 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।